ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে মত দ্বিমত, চুলচেরা বিশ্লেষণের তাগিদ। 2024 সালে বিদেশে রেকর্ড বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, 31 ভাগই অস্বাভাবিক, দাবি গবেষণা সংস্থা রামরুর। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয় প্রকাশের আহ্বান বিএনপির, দলের নাম ভাঙিয়ে আন্দোলন নয়। সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, ডোনেশনে নয়, সাভারে প্রধান উপদেষ্টা। পাখির আঘাতেই বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জানালো কর্তৃপক্ষ, শাহজালালে জরুরি অবতরণ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে আছে মত এবং দ্বিমত। চলতি মাসেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জাতিসংঘের এই ধরনের কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করে একাধিক সংস্থা। আর জাতিসংঘের কার্যালয় স্থাপন না করে বরং জোর দেয়া হয় জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির। সাবেক কূটনীতিকদের মতে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালিত হয় সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে। এরপরও মানবিক পর্যবেক্ষণ, সুরক্ষা ও সরাসরি কারিগরি সহায়তা দিতে বিশ্বের 18টি দেশে কার্যালয় আছে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের। সংস্থাটি চায় বাংলাদেশেও তাদের একটি কার্যালয় স্থাপনের। অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। শুরু হয় প্রাথমিক আলোচনা। সংস্থাটি দেয়া খসড়ার উপর একাধিক সংশোধন আনে দুপক্ষই। চূড়ান্ত সিদ্ধান্তের আগে জুন মাসে সদ্য সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আয়োজন করেন এক আন্তঃমন্ত্রণালয় সভার, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত বা পর্যবেক্ষণ দেয় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সভায় প্রশ্ন ওঠে জাতিসংঘ মিশনটির স্ট্যাটাস কি হবে তা নিয়ে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, কার্যালয় থাকা বাকি 18টি দেশের সাথে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সেসব দেশের সাথে তুলনীয় কিনা। সভায় আইন শৃঙ্খলার সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর। এছাড়া পশ্চিমা ধ্যান ধারণা অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয়। সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি দেশে বিদ্যমান আর্থসামাজিক প্রেক্ষিত বিবেচনায় জাতিসংঘের কার্যালয়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে পর্যালোচনার পক্ষে মতামত দেন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি এ বিষয়ে জাতীয় পর্যায়ে সংলাপে জোর দেন। তবে আইন ও বিচার বিভাগের প্রতিনিধি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যে রেজলিউশনের মাধ্যমে মানবাধিকার বিষয়ক কমিশনারের ম্যান্ডেট সৃষ্টি করা হয়েছে, যেখানে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টি উল্লেখ রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে আরো চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন আছে বলে জানান। এরা সেই জায়গা থেকে আসে যেখানে সংকট হয়। আমরা কি মনে করি আমাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের কোনো সংকট আছে? যদি আমরা মনে করি তাহলে আমরা এতে ইতিবাচক হতে পারি। আর যদি মনে করি যে আমাদের কোনো সংকট নাই বা ভবিষ্যতে হবে না, সে ব্যাপারে যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলে আমরা বলতে পারি যে আপনাদের দরকার নাই, আমরা আমাদেরটা পারব। আর সদ্য বিদায়ী জার্মান রাষ্ট্রদূত জোর দেন মানবাধিকার কার্যালয় স্থাপনের উপর। With this respect, I think it can be very helpful for the country, but there has to be a willingness to do so. Right. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সুদান, ইয়েমেন, তিউনিসিয়া, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, মেক্সিকো, কলম্বিয়া ও ফিলিস্তিন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 2024 সালে 4813 জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে প্রবাসে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। একে অস্বাভাবিক বলছে গবেষণা সংস্থা রামরু। তারা জানায়, যারা মারা গেছেন তাদের গড় বয়স 38 বছরের মধ্যে। তবে চিকিৎসকরা বলছেন, শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন প্রবাসীরা। উদাসীনতা আছে সরকারেরও। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। দোহারের রোকেয়া বেগমের এই আহাজারি সন্তানের জন্য, যিনি 8 মাসের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন নিথর দেহে। পরিবারের আর্থিক কষ্ট গোছাতে রফিক গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর পর পাহাড় সম দুঃখ হয়ে এলো পরিবারের কাছে। আমার ছেলে তো
ওর টাকা আর চিকিৎসা করা লাগছে। আমার সব এক আল্লাহ আর কেউ নাই, আর কি আসুন যে মাস্টার সবজি ভাই লোক নাই। একটু ভালো থাকার আশায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমান বিদেশে, কিন্তু বিমানবন্দর দিয়ে এমন বহু বাংলাদেশির মরদেহ দেশে আসছে রোজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছে 15 থেকে 20 প্রবাসীর মরদেহ। একটা ছেলে, দুটো মেয়ে, মেয়ে দুটো ছোট, ছেলেটা বড়। সব টাকার ঋণ আমার। আমরা তো নিজের চোখে দেখিনি, ওর শুধু আল্লাহ দেখছে কিভাবে মারা গেল। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা রামরুর গবেষণা তথ্য বলছে, এসব মৃত্যুর 31 ভাগই অস্বাভাবিক। আর শুধু সৌদি আরবে বাংলাদেশিদের আত্মহত্যাজনিত মৃত্যুর হার 24%। ওনার কাকাই ওইখানে ছিল, তো রাত্রে বলছে যে আমার বুকে ব্যথা, উনি আবার কাশছিল। তো উনি মেডিকেল নেওয়ার পরেই মেডিকেলি ওনার স্ট্রোক করে মারা গেছে। রামরুর তথ্যে জানা যায় 2023 সালে বিদেশ থেকে এসেছে 4552 প্রবাসীর মরদেহ, আর গেল বছর সেই সংখ্যা 4813, যা এই যাবৎকালের রেকর্ড। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, প্রবাসীদের মৃত্যুর কারণগুলো স্পষ্ট নয়। যে আমাদের আজ পর্যন্ত কোনোদিন রাষ্ট্রীয়ভাবে কোনো একটা গবেষণা বা অনুসন্ধান হয়নি যে কেন এত বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছে, মানে কারণ অনুসন্ধানটা করা। আমরা যদি কারণ অনুসন্ধান করে দেখি যে না কোন কোন কারণে মারা যায়, তারপর কিন্তু আপনি রাষ্ট্র তখন কিছু করণীয় ঠিক করতে পারে। সৌদি আরবের মক্কায় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ডক্টর এনাম খান। প্রবাসীদের রহস্যজনক এত মৃত্যু নিয়ে তিনি বলছেন, স্বাস্থ্য সচেতনতার ঘাটতি আর বাংলাদেশ সরকারের উদাসীনতার কথা। আমরা যতটাই বোঝাবার চেষ্টা করি ওদেরকে যে ভাই আপনারা এটা ফলো আপ করেন, তো ওরা কয় যে ভাই নরমালি ওষুধ তো খাবারই খেতে পারে না, ওষুধ কিনে কি করে খাবো। আর যাদের ইন্স্যুরেন্স আছে তাদেরও অনেকের ক্ষেত্রে দেখছি ওরা অবহেলা করে। প্রবাসী যাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তাদের গড় বয়স 38 বছর। এমনকি মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও সনদে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের আলোচ্য বিষয়ে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। গুলশানে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এদিকে রুহুল কবির রিজভী জানান, সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করে না তার দল। সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আভাস দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সার্বিক বিষয় নিয়ে কথা বলতে গুলশানে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আহ্বান জানান, সরকার প্রধান আর সিইসির বৈঠকের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা পূর্ব আলোচনায় রুহুল কবির রিজভী জানান, সরকারি দফতরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করে না তার দল। ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিয়ে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের বিপক্ষে যায় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির নেতা। কিন্তু যেখানে ত্রুটি দেখছি, যেখানে শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। বিকেলে সিলেটে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সেখানে বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমেই বর্তমান কমিশনের দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারবে জনগণ। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা
এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। এই দুইটা কারণেই আমরা মনে করি যে আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আরও জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দিতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। We are prepared to engage with Bangladesh on all matters in an environment that is conducive for mutually beneficial dialogue. অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আমাদের প্রতিবেশী দেশের পারিপার্শ্বিক ঘটনা যা ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে, সেসব ঘটনা ভারত পর্যবেক্ষণ করছে। We have kept you updated of the progress of the developments that have happened. সামাজিক ব্যবসা নিয়ে যে কোনো আয়োজনে আপত্তি ছিল আগের সরকারের। বিগত দিনগুলোতে সরকার নিজস্ব জায়গায় সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাভারে 15তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, ডোনেশনের মাধ্যমে নয়। আগামীকাল শেষ হবে সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। 15তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠান। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। দাবি করেন, বিগত সরকার নিজ জায়গায় সামাজিক ব্যবসা দিবস উদযাপনের সুযোগ দেয়নি। This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. This is nothing to do with anything government should worry about, but we were not allowed to hold this. So this is the first time we're holding Social Business Day. ডক্টর ইউনূস বলেন, বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে, যা শেষ হবে ধ্বংসের মাধ্যমে। এ সময় তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, ডোনেশনের মাধ্যমে নয়। There are many nursing colleges around the world, but this one is a special, and it could be done in thousands of it. It makes economic sense. It's not a donation based, it's a self-sustaining based, that's all. তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। They have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. In a very short period, few days. They moved the country from the extreme darkness to the bright light. And that's a young people. অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা নিজেদের স্বার্থে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ ছিল পাখির আঘাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সকালে বিমানটির ইঞ্জিনে সমস্যার ইঙ্গিত পেয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। নিরাপদ অবতরণের পর সুস্থ আছেন সব যাত্রী ও ক্রু। শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG584 ফ্লাইটটি। বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি 2500 ফিট উচ্চতায় পৌঁছাতেই ঘটে বিপত্তি। পাইলট ইঞ্জিনের সমস্যার ইঙ্গিত পেয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, বিমানে থাকা সব যাত্রী এবং ক্রু নিরাপদে ও সুস্থ আছেন। বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক মঞ্জুরি আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির আঘাতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনে পাওয়া গেছে রক্তের দাগ। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সব সময় প্রস্তুত। বার্ড স্ট্রাইক এড়াতে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
রাত 10টার খবরে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। তবে রাষ্ট্রপক্ষ বলছে এই অধিকার আছে তদন্ত কর্মকর্তার। প্রথম দফা রিমান্ড শেষে আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। শেরেবাংলা নগর থানার একই মামলায় ফের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পক্ষে পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তির বিপক্ষে অবস্থান তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, রাষ্ট্রের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি নেই। নির্বাচনকালীন সব দায় সিইসির হতে পারে না। একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো, যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন। এ বিষয়ে অবস্থান তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জানান, নির্বাচনে অনিয়ম, রাষ্ট্রদ্রোহের দায় এড়াতে পারেন না নুরুল হুদা। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। নির্বাচনে জালিয়াতি, শপথ ভঙ্গসহ নানা অভিযোগে সাবেক 3 সিইসি, পুলিশ কর্তা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি নেতা সালাউদ্দিন। পরে কাজী হাবিবুল আওয়াল ও নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেরি হওয়ার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ না নিতে পারা আনিসা আহমেদের বিষয়টি মানবিকভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এই তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থী আনিসার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে। শিক্ষা উপদেষ্টা আরও বলেছেন, এই কঠিন সময়ে তার পাশে আছে মন্ত্রণালয়। স্ট্রোকে আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে যাওয়ায় দেরিতে কেন্দ্রে ঢোকার কারণে পরীক্ষা দিতে পারেননি ওই শিক্ষার্থী। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের ঘটনায় উঠে আসে গণমাধ্যমে, যা নজরে এসেছে সরকারেরও। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত অথবা দেরিতে অফিসে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এদিকে এনবিআর এর আন্দোলনরত সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা দিয়েছে, শনিবার থেকে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে। অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে রাজপথে নামে মানুষের ঢল। পুণ্যের আশায় রাস্তার দুপাশে ছিল সাধারণ ভক্ত এবং সাধুরা। রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দিরে শুরু হওয়া বর্ণাঢ্য রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। ঢাকা সহ সারা দেশেও পালিত হয় উৎসবটি। সড়কে অপেক্ষমান শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তরা। সনাতন ধর্মের বিশ্বাস মতে ভক্তদের আশীর্বাদ দিতে স্বয়ং ঈশ্বর নেমে আসেন পথে। স্বামীবাগের ইস্কন মন্দির থেকে শুরু হয় বর্ণাঢ্য রথযাত্রা। প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় ব্যাপক সাড়ম্বর ও উৎসাহে। এই একমাত্র দর্শন দেওয়ার জন্য সবাইকে, পাপি টাপি যত আছেন সবাইকে উদ্ধার করার জন্য এই রাস্তায় নামেন। আমাদের সারা বছর যত কষ্ট আছে, যত মনের কথা আছে, ভগবানকে বলতে আসছি যেন আমাদেরকে সবাইকে যেন মনের আশা পূরণ করে। আমরা চাই যে ভবিষ্যতেও যেন আমাদের প্রজন্মরা এইভাবেই সবকিছু ধরে রাখতে পারে, আমাদের সংস্কৃতিগুলো যেন এইভাবেই টিকে থাকে। সকলের সমৃদ্ধির এবং সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে আমরা এই রথযাত্রার উৎসব নিয়ে আমরা ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে যাত্রা করব। দেবতা শ্রীকৃষ্ণের 3 ভাই বোনের মাসিবাড়ি যাত্রাকে উপলক্ষ করে পুরীতে প্রচলন হয় রথযাত্রা। ইস্কনের আয়োজনে বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন দিনটি।
নানা আচার ও রীতি মেনে মঙ্গলের আশায় সম্পন্ন করেন রথযাত্রার আনুষ্ঠানিকতা। জগন্নাথ হচ্ছে সবসময় মন্দির থাকে এবং ভক্তদের কৃপা করার জন্য তিনি রাজপথে নেমে আসেন। হরি বল। এইবার নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা আমরা পেয়েছি, কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। নির্বিঘ্নে আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর 3টা রথ আমরা নির্বিঘ্নে টেনে নিয়ে যাচ্ছি। শামীবাগ থেকে শাপলা চত্বর, রমনা কালী মন্দির, জগন্নাথ হল হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয় এ রথযাত্রা। আর ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রামে প্রবর্তক মোড় থেকে শুরু হয় রথযাত্রা। সিটি মেয়র এ রথযাত্রার উদ্বোধন করেন। ছিলেন হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ সহ বিশিষ্টজনেরা। রথযাত্রাটি গোলপাহাড়, চট্টেশ্বরী, কাজির দেউরি ঘুরে আন্দরকিল্লা হয়ে কেসি রোডে গিয়ে শেষ হয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরের সময় হলো আরেকটি বিরতির। আমরা ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন।